ডিপ্রেশন কখন হয়? ডিপ্রেশন কি কোনো একটি ঘটনা নিয়ে হয়, না অন্য কোনো ঘটনাতেও ডিপ্রেশন আসতে পারে? আজকে আমরা এই ডিপ্রেশন নিয়ে আলোচনা করব। ডিপ্রেশন থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর প্রথমা চৌধুরীকে। নমস্কার, আমি ডক্টর প্রথমা চৌধুরী, মনোচিকিৎসক, কলকাতা। আজকের বিষয় আমরা ভাবি মনোরোগী কথাটা খুব ভারী। মনোরোগী বা মনোচিকিৎসকের কাছে তারাই আসবেন যাদের বুঝি মাথাটি একেবারে গেছে। মানে তারা অনেকেই আমাদের কাছে আসতে দ্বিধাগ্রস্ত হন যে আমি যে একজন মনোচিকিৎসক বা সাইকিয়াট্রিস্টের কাছে যাব, আমি কি কোট আনকোট পাগল? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি সবার কাছে একবার নতুন করে দিতে চাই যে মনোচিকিৎসার ব্যাপারটা কিন্তু বিস্তৃত। ধরুন একটি ছোট্ট ছেলে, তার বুদ্ধি যথেষ্ট, কিন্তু সে পড়াশোনায় ভালো মতন মনোযোগ দিতে পারছে না, তার ফলে বারবার ভুলভাল করছে, এদিকে তাকায় ওদিকে তাকায়, প্রশ্নপত্র শেষ করতে পারেন না। তার কিন্তু সাহায্য দরকার একজন মনোরোগীর। ঠিক সেরকমই ধরুন দুর্দান্ত ভালো ছাত্র, কিন্তু মনের মধ্যে বারবার একটা দ্বন্দ্ব হয়, আচ্ছা আমি ওই প্রশ্নের উত্তরটা ঠিকমতো লিখেছি না লিখিনি, এই নিয়ে বিনিদ্র রজনী কাটতে থাকলো। তারও কিন্তু আমার কাছে আসা দরকার। আপাত দৃষ্টিতে এরা কেউই কিন্তু তথাকথিতভাবে পাগল নন। সুতরাং মনের অসুখ ৮-১০টা অসুখের মতোই। যেমন ধরুন সর্দি জ্বর যেমন জ্বর, নিউমোনিয়া একটা বেশি জ্বর, ঠিক সেরকমই মনের অসুখের রকম ফের আছে। কখনো সেটা হতে পারে ছোটদের কনসেন্ট্রেশনের অভাব, কখনো হতে পারে বড়দের মধ্যে বারবার দ্বিধাদ্বন্দ্ব আসছে। ধরুন একটা সম্পর্কর শেষে ভীষণ মন খারাপ হলো, সকালবেলা উঠে আর কলেজে যেতে ইচ্ছা করছে না, এটা ডিপ্রেশন। তো এটা চিকিৎসা করবো তো আমরা। কাজেই যত আমাদের ওই সংজ্ঞাটা আরও বড় হবে, তত বেশি করে আমরা বুঝবো যে আমাদের চিকিৎসার দরকার। চিকিৎসা মানে ধরে নিন সাহায্যের হাত বাড়ালে যাতে আমরা আপনাদের হাতটা ধরতে পারি, তার জন্য আপনাদের একবার এগিয়ে আসতে হয়। কাজেই কখনো মনোরোগী মানে একেবারে পাগল হয়েছে এই ভাবনাটাকে প্রশ্রয় দেবেন না। আমাদের মনে যেটা সবচেয়ে প্রশ্ন আগে আসে যে মনের অসুখ হলেই কি আমরা ডাক্তারের কাছে ছুটবো নাকি নিজেরা একটু চেষ্টা করে দেখব। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন কারোর বাড়িতে হয়তো খুব প্রিয়জন একজন মারা গেলেন, কেমন? তারপরে মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক, তাই না? আমাদের হয়তো ভালো লাগছে না, ঘুম হচ্ছে না, অস্থির লাগছে। এখন প্রশ্ন হলো, এই কারণে আমি কি একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব? যেতে পারি যদি কতগুলো উপসর্গ বাড়াবাড়ি হয়। ধরা যাক এই মন খারাপটা আমাকে একেবারে শুইয়ে দিয়েছে। একটু মন খারাপ, মাঝে মাঝে চোখে জল আসছে, সেটা আলাদা জিনিস, কিন্তু সকাল থেকে কোনো কাজেই মন দিতে পারছি না, মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি, খিদে ভয়ঙ্কর কমে গেছে, রাত্রে ঘুম প্রায় নেই, অথবা সারাদিন মনে হচ্ছে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি, মাঝে মাঝে এমনকি মরে যাওয়ার কথাও ভাবছি, মনে হচ্ছে বেঁচে থাকার আর কোনো মানে হয় না। এই যে কতগুলো উপসর্গ, বেঁচে থাকতে ইচ্ছা করছে না, সারাটা দিন মন খারাপ, সপ্তাহ ২-১ কেটে গেল তবু মন খারাপ যাওয়ার কোনো লক্ষণ নেই, কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না, খিদে ঘুম সব কিছুর ১২টা বেজে গেছে, এরকম যদি হয় তাহলে কিন্তু বুঝতে হবে আমাদের ভাষায় ক্লিনিক্যাল ডিপ্রেশন বা বেশ গভীর অবসাদ। এই অবসাদটা এমনি এমনি যাবে না। এটা একটা উদাহরণ। ঠিক সেরকমই ধরুন আমাদের কোভিডের সময় অনেকেরই মনে হচ্ছিল যে হাতটা একবার ধুয়ে নিই। এই অভ্যেসটা এখনও অনেকেরই থেকে গেছে, কিন্তু এটা যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে, স্নান করতে গিয়ে আমার অন্তত ৮ ঘন্টার ওপর লেগে যাচ্ছে, কারুর ১ ঘন্টা লেগে যাচ্ছে, বারবার হাত স্যানিটাইজ করতে করতে আঙুল দুটোর অবস্থা কাহিল, সাদা হয়ে গেল। ভগবানকে নমস্কার আমরা সবাই করি, কিন্তু একবার করার পর মনে হচ্ছে না আরেকবার করিনি, না হলে যদি অপরাধ হয়ে গিয়ে থাকে। এটাকে আমরা বলবো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা সংক্ষেপে ওসিডি। কাজেই কত দিন থাকছে, ২-৩ সপ্তাহর বেশি থাকছে কিনা, কতটা তীব্র হয়েছে, এই জিনিসগুলো কিন্তু সত্যি সত্যি ঠিক করে দেবে যে আপনি আমার কাছে আসবেন না নিজেই নিজেরটা ঠিক করে ফেলবেন। ঘুম জিনিসটা আমাদের বেঁচে থাকার পক্ষে খুব গুরুত্বপূর্ণ। ওই কয়েকটা ঘন্টা আমাদের ব্রেন বিশ্রাম পায়, তারপরে আমরা আবার পরের দিনের সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। ধরুন দেখা গেল যে গত ৭-১০ দিন ধরে আপনার ঘুমটা ঠিক মতন আসছে না,
এখন এটার জন্য আপনি একজন মনোচিকিৎসকের কাছে যাবেন নাকি অন্য ডাক্তারবাবুর কাছে যাবেন, সেটা ভালো করে ভেবে নিতে হবে। ধরুন এমন যদি হয় যে আপনার ভীষণ নাক ডাকে এবং আপনার ওজনটাও বেশ বেশি এবং পাশে যিনি শুয়ে আছেন তিনি বলছেন তুমি সাংঘাতিক ছটফট করো, বারবার নাক ডাকো, তাহলে খুব সম্ভবত আপনাকে আগে একজন নাক কান গলার বিশেষজ্ঞ অর্থাৎ ইএনটি স্পেশালিস্টের কাছে যেতে হবে। কিংবা ধরুন যদি এরকম হয় যে আপনার পিঠে সাংঘাতিক ব্যথা, এত ব্যথা করছে যে শুলে আর ঘুম আসতেই পারছে না, ব্যথার চোটে ছটফট করছেন, তাহলে আপনাকে হয়তো একজন অর্থোপেডিক্সের বা হাড়ের ডাক্তারবাবুর কাছে যেতে হবে। কিন্তু সিংহভাগ ক্ষেত্রে প্রায় 80% মানুষের ক্ষেত্রে কিন্তু অনিদ্রা ব্যাপারটা আসলে মনের। প্রথমে শুরু হয় একটা কোনো টেনশন দিয়ে, সারাদিন যেটা ভাবছি সন্ধেবেলায় যখন ফাঁকা রাত্রে হয়ে গেলাম তখন ভাবনাটা আরও ঘাড়ের উপর চেপে বসলো, সেক্ষেত্রে ঘুম আসছে না। আরেকটা খুব কমনলি আমরা দেখি, ধরুন দিন 4-5 ঘুম আসলো না, তারপরে ঘুমোতে যাওয়াটাই একটা ভয়ের ব্যাপার হয়ে যাচ্ছে, যদি আজও ঘুম না আসে। এই ভাবনা করতে গিয়ে, ঘুমের সাধনা করতে গিয়ে ঘুম আমাদের ছেড়ে চলে যাচ্ছে। এই যখন ব্যাপারটা দাঁড়ায় তখন কিন্তু একজন মনোচিকিৎসকের কাছে যেতেই হবে। দুঃস্বপ্ন দেখাটাও কিন্তু ভুললে চলবে না। অনেক সময় ছোটদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রেও ঘুমের মধ্যে আমরা উঠে পড়ি একটা দারুণ দুঃস্বপ্ন দেখে, বা তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, সকালবেলায় যে 6টার সময় ঘুম থেকে উঠতো সে তার হয়তো 4টের সময় ঘুম ভেঙে যাচ্ছে। এসব ক্ষেত্রেও কিন্তু ভাবতে হবে যে আমাদের বোধহয় একটা ডিপ্রেশন বা অবসাদের প্রাথমিক সিমটম হিসেবে এটা হচ্ছে কিনা। বয়স্ক লোকদের ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হলো ঘুমটা ভয়ঙ্কর ছেঁড়া ছেঁড়া, আরেকটা আমরা বলি যে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে হাত পা ছোড়া। এটাও কিন্তু অনেক সময় ডিমেনশিয়ার পূর্ব লক্ষণ হতে পারে। স্বপ্নের মধ্যে হাত পা ছোড়াটাও কিন্তু একটা মজার ব্যাপার, এটাকে আমরা বলি রেম রিলেটেড বিহেভিয়ার ডিসঅর্ডার। অর্থাৎ স্বপ্নে আমরা সচরাচর আমরা ঘুমিয়ে থাকি, স্বপ্ন চলে যায়, আমরাও ঘুম থেকে উঠি যখন কিচ্ছু মনে থাকে না। কিন্তু যদি সেটা না হয়, স্বপ্নের মধ্যে আমরা উঠে পড়ি, হাঁটতে থাকি, স্লিপ টকিং বা স্লিপ ওয়াকিং যাকে বলে, সেক্ষেত্রে একজন মনোচিকিৎসক এবং প্রয়োজন হলে তিনি যদি মনে করেন তাহলে একজন নিউরোলজিস্টের পরামর্শ নিতে হতে পারে। কাজে ঘুম একটা মস্ত বিচিত্র ব্যাপার, তার সমস্যা হওয়া মানে বোধহয় কিছু একটা গণ্ডগোল হচ্ছে। দিন 7-এর মধ্যে ঘুম যদি স্বাভাবিক সাইকেলে ফিরে না আসে, তাহলে যে কটা সিমটমের, যে কটা উপসর্গের আলোচনা করলাম সেই অনুযায়ী নিজের সিদ্ধান্ত নিন, নচেত নিজের জেনারেল ফিজিশিয়ানের কাছে যান। একটা কথা বারবার বলবো, চোখ কান বুঝে তথাকথিত ঘুমের ওষুধ খাওয়ার অভ্যেস করবেন না। বেশি দিন ঘুমের ওষুধ খেলে কিন্তু ভীষণ ক্ষতি হতে পারে আপনার স্মৃতিশক্তির এবং শরীরের বিভিন্ন অর্গানের। ঘুমের ওষুধ টানা খেয়ে যাওয়াটা অনুচিত হবে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর প্রথমা চৌধুরীকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে দেখতে থাকুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।